নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। পুত্রবধূর হাতে আক্রান্ত শাশুড়ি, ছুটে গেল আমতলী থানার পুলিশ। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের মৃত নিতাই মজুমদারের বাড়িতে। আবার চরম সামাজিক অবক্ষয়, পুত্রবধূর হাতে আক্রান্ত শাশুড়ি। ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ২ নং ওয়ার্ডের মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ মজুমদার গত বেশ কয়েক বছর আগে দীপালি দাস নামে এক মহিলাকে বিবাহ করেন। বিয়ের পর কর্ণজিৎ মজুমদারের বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে পুত্রবধূ দীপালি দাস এবং পুত্র কর্ণজিৎ মজুমদার। তাদের পারিবারিক এসব বিষয় নিয়ে এলাকায় একাধিকবার মীমাংসা সভাও বসেছিল, কিন্তু পুত্রবধূর দীপালি দাসের জন্য এলাকার মাতব্বরেরা সঠিকভাবে মীমাংসা করতে পারেনি। এর মধ্যে শুক্রবার সকালে দীপালি দাস তার বৃদ্ধা শাশুড়ি সন্ধ্যা মজুমদারকে মারধর শুরু করে। পরে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে সম্পূর্ণ ঘটনাটি সরেজমিনে প্রত্যক্ষ করে এবং কর্ণজিৎ মজুমদার ও তার স্ত্রী দীপালি দাসকে কড়া হুঁশিয়ারি দেন যে বৃদ্ধা মায়ের উপর আক্রমণের ঘটনাটি সামাজিক এবং আইনের চোখে কোনো মতেই মানানসই নয়। নির্যাতিতা বৃদ্ধা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে দু চোখের জল ফেলতে ফেলতে এই নির্যাতনের ঘটনাটি বিস্তারিতভাবে জানান এবং তিনি জানিয়েছেন এ নিয়ে বেশ কয়েকদিন উনাকে মারধর করেছে পুত্রবধূ। খবর পেয়ে ছুটে আসেন কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের সদস্য সুধীর চৌধুরী। জানা গেছে এই ব্যাপারে আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করবে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের বিরুদ্ধে। পাড়ার পঞ্চায়েত সদস্য সুধীর চৌধুরী সহ গোটা পাড়ার মানুষ দাবি করছে এ ধরনের কুলাঙ্গার পুত্র ও পুত্রবধূর কর্মকাণ্ডের ফলে পাড়ার কিংবা এলাকার সভ্য সমাজ কলঙ্কিত হচ্ছে বলে দাবি করছে। কেডা মারছে? আজকে দীর্ঘদিন ধরে সবাই জানে, কিন্তু 5 জন নিয়ে কয়েকবার ঠিকঠাক করি, আবার এই হুইতাল মায়ে পুতেরে মারে, বউয়ে হরিরে মারে, এরম। এখন তো মানে যখন আইলো ওই বয়স্ক মহিলা কইলো ওনার ছেলের বউ নাকি মারধর করছে, তো প্রায়ই নাকি এরকম মারধর করে সময়। মানে এই এলাকাটার নাম কি তো এটা? কাঞ্চনমালা। আর যে ছেলেটার নাম কি? কর্ণজিৎ মজুমদার। মানে কি কইবেন, মানে ছেলের বউ মানে শাশুড়িরা মারধর করে, আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন এটা? যখন মাছ দূর করে আমরা বাড়ি, এই মহিলা আইসে, বৃদ্ধ মহিলা হওয়ার পরে আমরা গিয়ে অনেক বুঝাইলাম। সাইদি মহিলা এই বৌদি 2 জন, তার সাথে কোনো কথাই, এক কথা কইলে 14 বুড়ি কথা কইয়া যে আরো বিডিরে কয় গেছত না তোর কোন নেতার কাছে, মুখের কাছে কিতা করছে আমরা এই সেই কত রঙের জানো না তার। হ্যাঁ, একটা মহিলারে, একটা বয়স্ক মহিলারে মারধর করে, মানে সমাজের প্রতি এটা, সমাজের জন্য কি চোখে দেখতেছেন এটা? খারাপ উদ্যোগ, খারাপ দিক, কিন্তু আজকে আইনের লোক আনন্দ লাগছে। আচ্ছা, কোন থানার থেকে আইছে পুলিশ? আমতলী থানা। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা? এইটা আমার কথা হইল এলাকাবাসী হিসাবে গীতা, এমন তোরও ফ্যামিলি যদি চলে তো দেশ ধ্বংসর পথে যাইব। হ্যাঁ, ইটা যেমন না হয় সুন্দর কইরা, অন্য ফ্যামিলি তো চলতেছে, গরিব ধনী সবাই আছে, কিন্তু এমন তোরও তো আজকা বহুদিন ধরে দেখতেছি। ইডি কোনো মানুষের কাণ্ড জ্ঞানই আমি মনে করি না। আচ্ছা, পুলিশ কি চাইছে? পুলিশ তো বুঝাইয়া গেছে তারারে, হনে তারার কাম, তারা মহিলারে জিজ্ঞাসে কি করতাম, ফুলারে নিতাম গানি, বউরে নিতাম গা। মহিলা কইছে আপনারা যেমনি সুন্দর আমারে শান্তি রাখতেন বলে এইটা দেখেন। আপনার নাম? আমার নাম সুধীর চৌধুরী। নিজ পুত্র এবং পুত্রবধূ দ্বারা এ ধরনের জঘন্য ঘটনায় রাজ্য মহিলা কমিশন এবং রাজ্য মানবাধিকার কমিশন কি সুষ্ঠুভাবে তদন্ত করবে যে মা তার সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দেওয়ার পর মানুষ করে তোলে, যাতে তাদের শেষ বয়সে একমাত্র ভরসা হয় সন্তানরা।
কিন্তু সে সন্তানদের হাতে যদি গর্ভধারিণী মা নির্যাতনের শিকার হয় তাহলে নিশ্চয়ই সেটা সমাজের চোখে বেমানান। তবে এ ধরনের ঘটনায় গোটা কাঞ্চনমালা এলাকার মানুষ পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে। শান্তন টিভি। ওবিসি ডিপার্টমেন্টের চরম গাফিলতিতে শিক্ষার উচ্চ শিক্ষায় পাঠরত ছাত্রছাত্রীরা তারা দপ্তর করতে গিয়ে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হচ্ছে। শুক্রবার ওবিসি দপ্তরের ডেপুটেশন প্রদান করে এমনটাই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং এনএসইউআই। ওবিসি ছাত্রছাত্রীদের স্বার্থে দাবি সনদ তুলে দিয়ে প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ জানান, ওবিসি ডিপার্টমেন্টের চরম গাফিলতির কারণে বহিরাজ্যে পাঠরত ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। তাদের ফর্ম পূরণ করার সময়সীমা ছিল 28 মার্চ। ইন্টারনেট পরিষেবা খুব উন্নত না থাকায় কম সময়ের মধ্যে ফর্ম পূরণ করতে পারেনি ছাত্রছাত্রীরা। এতে করে ওবিসি অন্তর্ভুক্ত বহু ছাত্রছাত্রী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ায় উপক্রম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই ঋণ নিয়ে এবং দপ্তর থেকে স্টাইপেন্ড পেয়ে তাদের পড়াশোনা চালাতে হয়, যার কারণে সরকার এদিকের গুরুত্ব দিয়ে যাতে সমস্যার সমাধানের জন্য বিষয়টি সংশোধন করেন, যাতে কোনো ছাত্রছাত্রী বঞ্চিত না হয়। তিনি আরো বলেন, এর জন্য 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে, না হলে আন্দোলন তীব্রতর করা হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের ওবিসি ভুক্ত শত শত ছাত্রছাত্রী আজকে এই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পথে দাঁড়িয়েছে। ওদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে, ওদের পড়াশোনা করার মতো সুযোগ থাকবে না, কারণ এই ঋণ এবং স্টাইপেন্ড থেকেই ওদের পড়াশোনাটা মূলত চলে। আমরা সরকারের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি, প্রয়োজনে ওরা যেমন এগুলো সংশোধন করে নেয়, সংশোধন করে যাতে করে একটি স্টুডেন্টও যাতে করে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয়, কারণ ওদের পড়াশোনা থেকে বঞ্চিত করা যাবে না। আমাদের বক্তব্য হচ্ছে এটা। আজকে আমাদের প্রতিনিধিরা আমরা এখানে এসেছি, আমাদের দুটো সংগঠন, কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই, আমরা প্রতিনিধি হিসাবে আমরা আমাদের যে ওবিসি যে ডাইরেক্টর ওনার সঙ্গে সাক্ষাৎ করব, আমরা ডেপুটেশন দেব এবং জানিয়ে যাব যে আগামী দিন যাতে করে 1 সপ্তাহ সময় দিয়ে যাব, যাতে করে আমাদের এই সুযোগ সুবিধা এই যে ওবিসিভুক্ত ছাত্রছাত্রীদের যে দাবি দেওয়া, তাদের মূল দাবি হচ্ছে স্টাইপেন্ড এবং তাদের যে ঋণ, এটা যাতে অবিলম্বে সুযোগ করে দেওয়া হয় এবং তার জন্য কি করবে এটা দায়িত্ব তারা নিয়ে করবে, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। 5,000 টাকার লোভ দেখিয়ে 22,000 টাকা হাতিয়ে নিল অনলাইন প্রতারক। অসহায় গৃহবধূ দক্ষিণ চরিলাম কৃষ্ণ সংঘ এলাকার গৃহবধূ মহামায়া আচার্য বুধবার রাতে দক্ষিণ চরিলাম কৃষ্ণ সংঘ এলাকার রাজু আচার্যের স্ত্রী মহামায়া আচার্যকে ফোন করে বলেন ওনার গুগল পে 5,000 টাকা লটারি লেগেছে। এ টাকা তাকে পেতে হলে কিছু নিয়মাবলী পালন করতে হবে। 5,000 টাকার লোভে সাইবার ক্রাইম প্রতারকদের টিম যেভাবে মহামায়া আচার্যকে বলেছেন ঠিক সেভাবে তিনি ওটিপি পর্যন্ত দিয়ে দেন। তারপর গৃহবধূর উজ্জীবন অ্যাকাউন্ট থেকে 22,000 টাকা নিয়ে যায়। অবশেষে সে টাকা ফিরে পেতে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানায় দ্বারস্থ হয় অসহায় মহামায়া আচার্য সহ তার স্বামী রাজু আচার্য। এখন হতাশ গৃহবধূ, তার দাবি অবিলম্বে যাতে তার টাকা উদ্ধার করে দেওয়া হয়। আমার তো কইছে, আমার দাদার কাছে ফোন করছিল, আমার তার বাবার কাছে কইতেছে আপনার গুগল প্লে থেকে ফোন করছি যে আমি মহামায়াজের জন্য আমি 5,000 টাকা ঢুকছে, এই টাকাটা আপনি পাইতে গেলে আপনার ডিটেলসটি দেন। আমি ফোন করতেছি, হোয়াটসঅ্যাপে ফোন করছে, পরে দেয় সব কিছু দেওয়া হয়েছে তাই কাছে ডিটেলস, ওটিপি টোটিপি ধরে সব কিছু দিছি। তো তাই নাকি তো আছে আজকে এইটা সব কিছু হইতেছে হইতেছে, মোবাইলটা ধরেন না, মোবাইলটা আপনি রাখা দিয়েন, আপনি কালকে 7টার দিকে ফোন করুন। তো আজকে 7টার দিকে ফোন করছে, পর দেয়া সব কিছু ডিটেলস সব কিছু নিয়েছি, অনেক টাকা দেখা যেতেছে জিরো ব্যালেন্স। আমি লোন লইছি 60,000 টাকা, 60,000 টাকা থেকে ওখানে এক টাকা নাই, মোটে 30,000-40,000 টাকা তুলছি, আর 22,000 টাকা আসলো অ্যাকাউন্টে, টাকা লয়ে গেছে তুললা কে নিচ্ছে স্যার। আমরা কোথায় না কইতেছে আমরা গুজরাট গুগল প্লে থেকে কইতেছে, গুজরাট থেকে বাংলা হিন্দি দুটো আছে, বাংলাই কইছে কথা, প্রথম হিন্দি বুঝলো। কালকে ফোন করছে সন্ধ্যার দিকে ফোন করছে, আজকে 7টার দিকে টাকা কাটছে। দেরিতে রোগীর রেফার করায় মৃত্যুর অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনা খোয়াই জেলা হাসপাতালে। ঘটনাটি অস্বীকার করেন মেডিকেল সুপার। 14 মাসের শিশুকে রেফার দেরিতে করার জন্য শিশুর মৃত্যুর অভিযোগ পরিবারের। অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি অস্বীকার করেন মেডিকেল সুপার।
তিনি জানান সব ধরনের পরিষেবাই দিয়েছেন শিশু বিশেষজ্ঞ। ঘটনার বিবরণে জানা যায়, গত 6 এপ্রিল পহড়মুড়া এলাকার বাসিন্দা সুকান্ত দাসের 14 মাসের ফুটফুটে শিশু সন্তান সামান্য জ্বর আসায় তাঁকে নিয়ে আসা হয় খোয়াইয়ের জেলা হাসপাতালে। সেখানে তাঁকে দেখানো হয় ডাক্তার রাজেশ দেপুরমাকে। সেখানে ডাক্তার রাজেশ দেপুরমা শিশু সন্তানকে দেখে কিছু ওষুধ লিখে দেয়। সন্ধ্যায় আবার শিশুটিকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। সেখানে ডাক্তারবাবু নাকি বলেন তাকে ভর্তি করানোর জন্য। স্বাভাবিকভাবে 14 মাসের শিশু সন্তানের এরকম অবস্থা দেখে মা বাবা মারাত্মক চিন্তিত হয়ে ওঠে। 14 মাসের শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে কর্তব্যরত ডাক্তারের দিকে আঙুল তুললেন শিশু সন্তানের মা ও বাবা। তারা আরো জানান, তারা বলেছিল রোগীকে রেফার করে দেওয়ার জন্য, কিন্তু কর্তব্যরত চিকিৎসক রেফার করেনি রোগীকে। বাচ্চার একটা কি স্যালাইন দিছে পরে ওই বাচ্চা হেডকে উঠছে, তারপরে বমি করতেছে, কি করতেছে, বমি আয় না, খালি হেডকেতেছে পরে তা করতেছি বাচ্চা স্যালাইনটা খুলে দেন যদি কমে। তারপরে তোমরা কি আমাদের বেশি বুঝো, তাহলে লে যাও গা করতো না। কবে এটা ঘটনাটা? এটা ওই যে রবিবার দিন রাত্রেবেলা। তাহলে মানে প্রেজেন্ট ছাড়তে চায় না, আবার আমরা মানে মানে চাপ মানে ভিত্তি মারতে। কত বছরের বাচ্চা? 14 মাসের বাচ্চা। লাস্ট পর্যন্ত কি হয়েছে? লাস্ট পর্যন্ত সোমবার দিন সকালবেলা স্যারের কাছে আবার গেছি আমি, স্যার আমরা রেফার দিলাম, আমরা আগরতলা নিয়ে যাবো বাচ্চা। তাহলে কালকে যে কইছি আপনি মনে হয়নি, বারবার ক্যারিয়ার ডিস্টার্ব করে না আমার সেটা এমন করলে হইতো না। পেশেন্ট পার্টি এনে ওই লগে কেউ থাকতেন না, সব নিচে যান, এই আমি আইতেছি নিচে বনে পড়া। এবার দেখছি কইছে কথা না আপনার উপরে ইমার্জেন্সি ওই দেখতে আসছে সময়। এরপরে দিয়ে আমি মন খারাপ করে গেছি, আমি করি সারছে না এবার কীটা করতাম। এরপর তানি গেছে গিয়ে সেটা কয় বাচ্চা স্টেবল আছে, ঠিক আছে আজকে দিন থাকো, দেখে কালকে বাড়ি যেও। আমি ঠিক আছে স্যার, তাহলে জল যেহেতু আসে না তাহলে থাকিয়ে যায়। সন্ধ্যার সময় কী করছে, এই ওই যে একটা ইঞ্জেকশনের মধ্যে দিছে, পরে দিল ইঞ্জেকশন দেওয়ার পরে ওই স্যালাইন দিছে, আরেকবার স্যালাইন দিছে, পরে বাচ্চা ওই মানে খিসামিসা মাইরা চোখ মুখ উল্টে একবার ঠান্ডা এবং কাফনে দিছে ইনজেকশনটা দেওয়া মাত্র বাচ্চা ঘুমাই গেছে গা। তারপরে কেন ঘুমাইছে, পরে স্যালাইনটা দিছে, স্যালাইনটা যায় না, স্যালাইনটার ভিতরে টুকনি মারে কিটা করে। এরপরে দেখে তেন স্যালাইনটা এরপর দিয়ে এমন স্পিড বাড়াই দিছে পরে কদু পর ওই স্যালাইনটা চলাকালীন আমার ছেলেটা কাপ উঠতে ঠান্ডা মান্ডা হয়ে গেছে গা। এরপরে গেছি নার্সের কাছে, নার্সে এরপরে কিটা জানি নার্সে এসে কি করছে, ওই কাপড় উঠছে। নার্সে করতেছে কয় আমি কিন্তু স্যারে ফোন করেন না, স্যার আইতো না, স্যার ভাত খাই পারি, স্যার যেত না। আমি বলছি স্যারের ভাত খাওয়াটা কি বড় না বাচ্চারা আমার বড়, তাই তো এখানে অ্যাডমিট করছে কোনায় যত। এরপর ফোন করছে পরে স্যার মনে অনেকক্ষণ পরে আসে মোটামুটি বাচ্চা আমার একদম নরম হয়ে গেছে। নার্সের ইঞ্জেকশন দিছিল, তাই পরে আসছে, আইসেরা কি করছে দেখে বাচ্চার অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে 3টা ইঞ্জেকশন মারছে পড়াতের মধ্যে। ইঞ্জেকশন দিচ্ছে পরে শরীরটা এমন টেম্পারেচার বাইরে গেছে ধরার মতো না। তারপরে অক্সিজেন লাগে সেটা রেফার দিয়ে সেটা জিবি যাও যে লাগাইছে ওই ইঞ্জেকশনে দিছে। আর গলার আওয়াজ এমন ভাবে শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে, পুরো শ্বাস ফালাই যাচ্ছে না, এমন ভাবে আরম্ভ হয়েছে শ্বাসকষ্ট, জুড়ে জুড়ে আওয়াজ হইতেছে, একদম পুরো যেমন শ্বাস বন্ধ হয়ে যাবো না কি হয়ে যাবো এমন হয়েছে। মানে রেফার দিচ্ছে না, আমার ছেলেটা তাহলে মারছে। যদি রেফারটা দিত তাহলে আমার ছেলেটা হয়তো আজকে বাঁচে থাকতো, রেফারটা দিচ্ছে না। কি নাম রাখছিলেন ছেলের? শ্রেয়ান দাস। যদিও ঘটনাটি এরকম নয় বলে ডাক্তার রাজেশ দেপুরমা জানান, শিশুটির খিঁচুনি সমস্যা ছিল, পরবর্তীতে ওষুধ দেওয়ার পর খিঁচুনি সমস্যা সেরে যায়। পরবর্তীতে ধাপে ধাপে সাধ্যমতো তার খোঁজখবর রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। এদিকে ডাক্তারবাবু জানান, চিকিৎসায় কোনো ধরনের খামতির প্রশ্নই নেই। তাকে রেফার করে দেওয়া হয় নাকি তার বেসরকারি হাসপাতালের মৃত্যু হয়েছে বলে ডাক্তারবাবু জানান। অ্যাকচুয়ালি সেই শিশুটা রবিবার দিনে বিকেল 6টা বা 7টার দিকে খোয়াই হসপিটালের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসছিল। সেই বাচ্চাটার অ্যাকচুয়ালি কনভালশন ছিল বা খিচুড়ি হচ্ছিল আর কি। তো অ্যাকর্ডিংলি আমি সবকিছু ওষুধ দিয়েছিলাম বাচ্চাকে, খিচুড়ির ওষুধও দেওয়া হয়েছিল, বাকি যাবতীয় অ্যান্টিবায়োটিক বা সাপোর্টিভ যতগুলি মেজারমেন্ট বা ট্রিটমেন্ট দেওয়ার কথা সবকিছু দেওয়া হয়েছিল। এবং তারপরে বাচ্চার খিচুড়ি ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে বাচ্চা পুরা ঠিকঠাক ছিল। রাত্রেও সন্ধ্যার দিকে আমি যখন 9টার দিকে আমার ইভিনিং ডিউটি শেষ হওয়ার পর আমি বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার আগে বাচ্চাকে দেখে যাই, বাচ্চা পুরা ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম ছিল না। এরপরে সকালে আমি 7টার দিকে আবার পরের দিনে রাউন্ডে আসি, রাউন্ডে এসে দেখি বাচ্চা ঠিকই ছিল, বাচ্চার কোনো অসুবিধা ছিল না, একমাত্র মা বাবা ছিল একটু বমি বমি ভাব হচ্ছিল। এই বাদে বাচ্চার জেনারেল কন্ডিশন পুরা ঠিকই ছিল, কোনো অসুবিধা ছিল না।
এরপরে দুপুরের দিকেও বাচ্চার কোনো কমপ্লেন পাইনি, আমাকে কেউ ফোন করেনি। এরপরে বিকেল দিকে আমি যখন রাউন্ড দিতে যাই তখনও বাচ্চা ঠিকঠাকই ছিল, এমন কোনো অসুবিধা দেখিনি বাচ্চার আমি। তারপরে আমি বিকেলে রাউন্ড দেওয়ার পরে ওকে দেখে চলে আসি। তারপরে রাত্র 10টার দিকে আমার ওয়ার্ডে যারা সিস্টার থাকে তারা আমাকে ইনফর্ম করে যে বাচ্চা একটু খারাপ হয়েছে। তারপরে আমি ইমিডিয়েটলি 5-10 মিনিটের মধ্যে আমার কোয়ার্টার থেকে চলে আসি, চলে বাচ্চাটাকে অ্যাটেন্ড করি, দেখি তখন বাচ্চার খিঁচুনি হচ্ছিল, মানে কনভালশন হচ্ছিল। তো ইমিডিয়েটলি আমি বাচ্চাকে যা যা চিকিৎসা করা উচিত, ওষুধপত্র, অ্যান্টি কনভালশন থেকে শুরু করে অক্সিজেন সবকিছু দিয়েছি। ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করার পরে যেহেতু বাচ্চার খিঁচুনি কমেনি, তো আমি ইমিডিয়েটলি বাচ্চাকে রেফার করার জন্য ব্যবস্থা করছিলাম। খিঁচুনি তো অনেক কারণেই হয়। অনেক সময় বাচ্চাদের 0 থেকে শুরু করে 6 বছরের বাচ্চাদের জ্বর হলে এমনিতেও খিঁচুনি হয়, যেটাকে আমরা ফেব্রাইল সিজার বলি। আবার অনেক সময় কিছু কিছু বাচ্চা আছে যাদের ভিতরে যদি কোনো ইনফেকশন থাকে, ধরেন মেনিনজাইটিস বা এনকেফালাইটিস, এমন সিরিয়াস কিছু যদি ইনফেকশন যদি হয় বা মেটাবলিক কোনো সমস্যা যদি থাকে, তখনও এইভাবে বাচ্চারা জ্বর হয় এবং জ্বর হইয়া খিঁচুনি হইতে পারে আর কি। তো মেবি এই বাচ্চার ক্ষেত্রে এমনই হয়েছে যে কারণে ডিজিজ এত তাড়াতাড়ি প্রগ্রেস করেছে। সেই বাচ্চাটিকে আমি রেফার করেছিলাম রাত্র 11টার দিকে, পরের দিনে রেফার করেছি। রেফার 11টার সময় রেফার হয়েছে সে বাচ্চার আইএলএস এ রেফার হওয়ার পরে বাচ্চাটা পরের দিনে সন্ধ্যা 5টার দিকে সেখানে আনফরচুনেটলি এক্সপায়ার হয়েছে। এদিকে খোয়াই জেলা হাসপাতালে মেডিকেল সুপার শরদিন্দু রিয়াং জানায়, ঘটনাটি জেনে বিষয়টি খতিয়ে দেখে জানতে পারি ডাক্তার রাজেশ দেববর্মা শিশু বিশেষজ্ঞ হিসেবে যা যা করার সবটাই করেছেন। ডাক্তার বাবুরা সবসময় চায় ভালো পরিষেবা দিতে বলেও জানান তিনি। আমি ঘটনাটা শুনেছি, আমাকে ডক্টর রাজেশ দেববর্মা বলেছেন এবং ডক্টর বিশ্বজিৎ দেববর্মা সেদিকে ডিউটি ছিলেন উনি বলেছেন, এবং নাইট ডিউটি ছিলেন ডক্টর তৃণজিৎ দেববর্মা, উনি আমাকে বলেছেন, অবগত করেছেন। তারপর আমি এসে আমি টিকিটের ডিরেকশনটা দেখলাম, ডাক্তারবাবু কি দেখেছেন কিনা, ভালোভাবে দেখেছেন কিনা, কখন ভর্তি হয়েছে, সেটা ইমার্জেন্সিতে ভর্তি হয়েছিল 7:30টার সময় আমি টাইম দেখেছি। যথাযথ ডাক্তারবাবু যে শিশু বিশেষজ্ঞ হিসেবে যা যা দেওয়ার উনি দিয়েছেন। তো নেক্সট ডেতে হঠাৎ করে বাচ্চাটা খারাপ হয়ে যাওয়াতে রাত্রিবেলা ডাক্তারবাবু এটাকে রেফার করেছেন। তো আমাদের এখানে যা যা দেওয়ার, একজন স্পেশালিস্ট হিসেবে যা শিশু বিশেষজ্ঞ হিসেবে উনি সবটাই করেছেন। তবে আমরা চাইবো যাতে আমাদের এখানে যাতে শিশুর এমন কিছু না হয় যে হঠাৎ করে চলে যায়। তো আমরা চেষ্টা করবো যে ভালো পরিষেবা দেওয়ার জন্য, এবং আমি আমার ডাক্তারবাবুদেরকে অবগত করেছি যাতে আরও বেশি সময় দেওয়ার জন্য হাসপাতালে, এবং যাতে রুগীরা যদি আসে তাদেরকে যাতে ঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য, এবং প্রপারলি আমরা এখন ট্রাই করছি যে আমাদের ইনভেস্টিগেশন বা ল্যাবরেটরি যে সার্ভিসটা যাতে আরও বেটার করতে পারি, তার জন্য আমাদের প্রয়াস থাকবে। এবং আমরা যাতে আলাদা করে শিশুদের জন্য একটা ওয়ার্ড করতে পারি, যেখানে শিশুরা টোটালি কেয়ার পাবেন একজন শিশু বিশেষজ্ঞ দ্বারা, এবং বাচ্চাদেরকে আমরা আরো ভালোভাবে যাতে স্পেশাল করতে পারি। তো আমাদের এখানে এসএনসিও বলে আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের যারা 28 দিনের বাচ্চা তাদের জন্য একদম ইনটেনসিভ কেয়ার ইউনিটের মতন আছে, কিন্তু আমাদের একটু যারা চাইল্ড তাদের জন্য নেই। আমরা চেষ্টা করবো যাতে একটু ভালো পরিষেবা দিতে পারি। আর আপাতত আমরা ভালো পরিষেবাই দিয়ে আসছি, আমার ডাক্তারবাবুরাও দিচ্ছেন, কিন্তু মাঝে মধ্যে অঘটন হয়ে যায়, তার জন্য আমরা চেষ্টা করবো যাতে না হয়। আর আমরা ট্রাই করবো যে সব ঔষধ সরকারিভাবেই যাতে পাওয়া যায়, আমাদের হাসপাতালেই যাতে আমরা দিতে পারি, সবাইকে যাতে ভালো পরিষেবা দিতে পারি, এটাই আমাদের প্রয়াস থাকবে। এবং আমার ডাক্তারবাবুদেরকে আমি অনুরোধ করবো যাতে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য। যাই হোক, শিশু সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। শান্তন টিভি। 11 এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস যথাযথ মর্যাদার সাথে দিনটি উদযাপন করা হয় আগরতলা মেলার মাঠ স্থিত কৃষক সভার অফিসে। উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি অঘোর দেববর্মা দলীয় পতাকা উত্তোলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারপর সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শক্তি এবং গুরুত্বপূর্ণ লড়াইয়ের ইতিহাস রয়েছে সারা ভারত কৃষক সভার। পরে লখনৌ অধিবেশনের সমাজতান্ত্রিক ও সমাজবাদের বিষয় নিয়ে যারা
চিন্তা করছিলেন তারা সিদ্ধান্ত নিয়ে কৃষক সংগঠন তৈরি করার। পরবর্তী সময় জমিদার প্রথা বন্ধ করার জন্য এবং জমিদার অধিকারের জন্য সারা ভারত কৃষক সভা তৈরি হয় বলে জানান তিনি। এআইসিসির অধিবেশনে সকলে মিলে আমরা কৃষক সংগঠন তৈরি করব। এর আগেই 1929 সালে বিহারে সহজানন্দ সরস্বতী তিনি জমিদারদের বিরুদ্ধে কৃষকদের সংগঠিত করে জমিদারি প্রথা বিলোপ এবং ভূমিহীন কৃষকদের জমি বিলি করে দিতে হবে এই দাবিতে তিনি লড়াই শুরু করেন না, শুধু প্রচুর জমি তিনি দখল করেছিলেন এবং এর থেকেই প্রথম বিহার প্রাদেশিক কৃষক সভা সংগঠিতভাবে তৈরি হয়। এই অধিবেশনেই 36 সালে লখনৌতে সহজানন্দ সরস্বতীকেই, সেখানে তিনি একজন ধর্মীয় গুরু ছিলেন, কিন্তু তিনি কৃষকদের এই সংগঠিত করার ক্ষেত্রে যে কাজ করেছিলেন, ওনাকে সভাপতি করে কৃষক সভা সংগঠিত হয় এবং 1937 সালে কৃষক সভার যে ইস্তেহার কি কাজ করবে এবং তার পতাকা, এই লাল পতাকা, সেদিন সেখানে 37 সালে তার নির্দিষ্ট হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসত ঘর। ঘটনা কৈলাসশহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় হান্নান মিয়ার একমাত্র বসত ঘর। জানা যায় এই অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ঘরের ভেতরে থাকা 2টি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে কৈলাসশহর দমকল কর্মীরা এলেও সংকীর্ণ রাস্তার কারণে গাড়ি নিয়ে পৌঁছাতে পারেনি। পরে পাম্প মেশিন কাঁধে করে এনে পাশের পুকুরে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান বৃষ্টির পর হঠাৎ বিদ্যুৎ সংযোগ ফেরায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছে। কিভাবে আগুন লাগছে তোমার বাড়িতে? এটা তো সোনিয়ার কারেন্ট জন্য, এখনো সঠিক মানে আমি কইতে পারি না। সোনিয়ার কারেন্ট জন্য লাগছে, এখন কতটুকু মানে সপ্তমী তো আমি এখন দেখছি না। আগুনটা লাগছে কারেন্ট থেকে, কারেন্ট জন্য লাগছে। তো কিরম ভয় করতেছে মনে করো? পরে তো আমার টাকা আসলো 1 লাখ টাকা তুলে আনছিলাম, গাড়ির ইঞ্জিন বানাইতাম কইয়া, আর গাড়ির কাগজ করতাম কইয়া, এটিও সব শেষ। এরপরে গাড়ির কাগজ, আমার অনেক জিনিস আসলো, সুপার টুপা হান্না, এরপরে ওই পালং টালং সব কিছু শেষ। মানে ওই ডেট ছাড়া আর বাঁচছে না, ওই ডেট ছাড়া আর কিছু রইছে না, সব শেষ করে। গরু ছাগল আসলো না। বাইকটাই কি আসলো? গাড়ি বাইক না, কিছু না। কিসের ঘর আসলো? এটা কাঁচা ঘর না পাকা? না না, এটা বেড়ার ঘর। বেড়ার ঘর। আমি নর্মালি 7:10 বা 7টা এরকম টাইমে একটা খবর পাই, আর একজনে ফোন করছে যে এখানে আগুন লাগছে একজনের বাড়িতে, আপনি ফায়ার সার্ভিস কল করেন। আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে কল করছি। ফায়ার সার্ভিস আইছে তাদের ইঞ্জিন নিয়ে। ফায়ার সার্ভিস আসার আগেই বাড়িটা জ্বলে শেষ হয়ে গিয়েছে এবং আমাদের ভয়ানগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি খবর, যার বাড়ি জ্বলছে অত্যন্ত গরিব মানুষ, এবং আমরা এসে দেখি এখানে আজকে যে রাত্রে তারা এখানে জীবনযাপন করবে এইরকম ব্যবস্থা নাই, সম্পূর্ণটা জ্বলে ছাই হয়ে গেছে। আর তো এখানে পুলিশ আইছে, তারাও দেখছে, ফায়ার সার্ভিস আইছে, দেখছে। খুব গরিব মানুষ, যাতে তারা কোনোভাবে আর্থিক সাহায্য পায়, এটাই আমি আশা করছি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।